প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। যদিও করোনার পরিস্থিতি দিন দিন আমাদের দেশে খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যেই আমাদের সবাইকে টিকে থাকতে হবে, নিজেদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি পড়াশোনা, তোমাদের যেভাবে অনলাইনে ক্লাস চলছে, পড়াশোনাটাও পাশাপাশি করতে হবে, যাতে করে পরবর্তীতে যখন দেশের পরিবেশ পরিস্থিতি একসময় ভালো হয়ে যাবে, তখন তোমাদের এই পড়াগুলো পরবর্তীতে কাজে লাগবে, যাতে পরবর্তীতে মনে না হয় যেগুলো হয়নি। আর এখন যে ক্লাসগুলো হবে, অবশ্যই সেগুলো তোমরা বাসাতে তোমাদের প্রত্যেকের কাছে বই পুস্তক নিয়ে গেছো আশা করি, এবং তোমরা সেই বই পুস্তকগুলো দেখবে। তা আজকে মাস্টার্সের ক্লাসে এই প্রথম আমার ক্লাস মাস্টার্সের ক্ষেত্রে আজকে প্রথম। তা আমি আবার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি শামীমা নাসরিন, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে মাস্টার্সের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তার আগে আমি বলে নিচ্ছি, তোমাদের আমি অ্যাডভান্স ট্যাক্সোনমি এই ক্লাসটা নিয়ে থাকি, যার মধ্যে তোমরা দেখবে সিলেবাসের টপিক অনুসারে তোমাদের ফ্লোরিস্টিক রিজিয়নস অফ বাংলাদেশ এটা আগে হয়ে গেছে। তারপর প্যালিনোলজি আমি পড়িয়েছি। এরপর নেমিং অফ কাল্টিভেটেড প্লান্টস, জেনারেল রুলস ফর গভর্নিং গ্রাফটস, হাইব্রিডস অ্যান্ড কাল্টিভার নেমস এটাও হয়ে গেছে। অ্যানাটমিক্যাল এভিডেন্স সেটাও হয়ে গেছে। কনসেপ্ট অফ ফ্লোরা, মোনোগ্রাফস অ্যান্ড রিভিশন এটাও পড়ানো হয়েছে। রোল অফ ট্যাক্সোনমি ইন দ্য কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি সেটাও তোমাদের ক্লাস চালুকালীন অবস্থায় পড়ানো হয়ে গেছে। তোমাদের যেগুলো বাকি আছে টপিক, সেগুলো হচ্ছে সব ফ্যামিলি আমার পড়ানোর মধ্যে। সে ফ্যামিলি খেয়াল করো, তোমাদের সিলেবাসে মোট 5টা ফ্যামিলি দেওয়া আছে। ক্যানাসি, জিঞ্জিবারেসি, অর্কিডেসি, অ্যাসক্লেপিয়াডেসি এবং অ্যাস্টারেসি, এই 5টা ফ্যামিলির মধ্যে আমি আজকে তোমাদের দেখা যাক অর্কিডেসি ফ্যামিলিটা পড়াবো, আর যদি সময় থাকে জিঞ্জিবারেসি ফ্যামিলিটাও আজকে পড়িয়ে নেব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। অ্যাডভান্স ট্যাক্সোনমি মাস্টার্সের এই ফ্যামিলি পড়ানোর আগে আরও একবার বলে নিচ্ছি, এগুলো তোমরা সেই ইন্টারমিডিয়েটেও কিছু ফ্যামিলি পড়েছো, অনার্স সেকেন্ড ইয়ার সেখানেও ফ্যামিলি পড়েছো। ফ্যামিলি স্টাডি করার ক্ষেত্রে নিয়ম কানুন সেগুলো সবই দেখেছো। পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিক্যাল নেব, সেখানেও আমরা ফ্যামিলিগুলো স্টাডি করব আবার। তবে এই ফ্যামিলি ক্লাসে আসলে সবথেকে ভালো হয় যদি আমরা পাশাপাশি আমাদের হাতে যদি কোনো উদ্ভিদ থাকে সেটা, কিন্তু অর্কিড আসলে কালেকশন করা সম্ভব হয়নি আমার পক্ষে, তাই আমরা আজকে স্লাইড থেকেই সব দেখব। তো প্রথমে আমরা আসি অর্কিডেসি ফ্যামিলির সিস্টেমেটিক পজিশন। এটা ডিভিশন ম্যাগনোলিওফাইটা, ক্লাস লিলিওপসিডা, সাবক্লাস লিলিডি, অর্ডার অর্কিডেলিস, ফ্যামিলি অর্কিডেসি। এই গোত্রের পরিচিতি এবং শ্রেণীবিন্যাসগত অবস্থান জানলাম, তার আরো কিছু জেনে নেই যে এই অর্কিডেসি গোত্রের নাম সর্বপ্রথম বিজ্ঞানী A.L. ডি যিশু তার জেনেরা প্ল্যান্টারাম নামক বইতে 1789 সালে প্রথম প্রকাশ করেন, যার প্রতীকগণের নাম হচ্ছে অর্কিস, যেটা বিজ্ঞানী লিনিয়াস তার স্পিসিস প্ল্যান্টারাম গ্রন্থে 1753 সালে এবং জেনেরা প্ল্যান্টারাম গ্রন্থে 1754 সালে বইটাতে উল্লেখ করেন। অর্কিস হচ্ছে গ্রিক শব্দ, যেটা হচ্ছে এমন উদ্ভিদ যার গোড়ায় 2টা আয়তাকার স্ফীত টিউবার মূল রয়েছে। এরপরে আসি বাসস্থান। অর্কিড উদ্ভিদ সম্পর্কে আমাদের সবারই মোটামুটি বেশ ভালো ধারণা আছে। আজকাল বাজারে বাংলাদেশেও প্রচুর পরিমাণে অর্কিড দেখা যায়, এবং অর্কিড হচ্ছে বিভিন্ন ধরনের, অসংখ্য প্রজাতি আছে এর, বিভিন্ন ফুলের ধরনটাও বেশ বৈচিত্র্যপূর্ণ, তাই বর্তমানে অর্কিডটা খুব বেশি পরিমাণেই সবার কাছে প্রিয় হয়ে উঠেছে দিন দিন।
আমরা যদি বিস্তৃতিটা খেয়াল করি তাহলে দেখব পৃথিবীর সকল মহাদেশেই এর বিস্তৃতি, বিশেষ করে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে আর্দ্র পরিবেশে সর্বাধিক প্রজাতি রয়েছে। তবে এরা নাতিশীতোষ্ণ এবং শীতপ্রধান অঞ্চলে বিস্তার লাভ করে। এরা যেমন স্থলভাগে জন্মায় তেমনি পরাশ্রয়ী হিসেবে এরা জন্মগ্রহণ করে। পৃথিবীতে এদের প্রায় ৭৭৫টা গণ এবং ১৯,৫০০টা প্রজাতি রয়েছে। প্রজাতির সংখ্যার দিক থেকে লিলিওপসিডার মধ্যে সর্ববৃহৎ হচ্ছে এই অর্কিড। নাতিশীতোষ্ণ অঞ্চলের যে প্রজাতিগুলো রয়েছে প্রধানত মৃত্তিকাবাসী, আর উষ্ণ আর্দ্র অঞ্চলের যে প্রজাতিগুলো সেগুলো পরাশ্রয়ী বা এপিফাইটস। এই বৃহৎ কয়েকটা গণ আছে, তার মধ্যে প্লিউরোথ্যালিস যেটার প্রজাতি সংখ্যা ১,১২০, বাল্বোফাইলামের প্রজাতি সংখ্যা ১,০০০, ডেনড্রোবিয়ামের প্রজাতির সংখ্যা ৯০০, এপিডেন্ড্রাম যার প্রজাতির সংখ্যা ৮০০ এবং হ্যাবেনারিয়া এর প্রজাতির সংখ্যা ৬০০। বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে তৃতীয় বৃহত্তম গোত্র, কাজেই বুঝতে পারছো এটা কত বড় একটা গোত্র। অর্থাৎ পোয়াসি এবং ফ্যাবেসি, পোয়াসি গোত্রটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সর্বপ্রথম আর কি সব থেকে বড় গোত্র, এরপরে হচ্ছে ফ্যাবেসি গোত্র, তারপর তৃতীয় অবস্থানে আছে এই অর্কিডেসি গোত্র। বাংলাদেশে যে কতগুলো অর্কিডের গণ পাওয়া জেনাস পাওয়া যায় তার মধ্যে ডেনড্রোবিয়ামটা সব থেকে বেশি। আমরা যখন কোনো ফ্যামিলি স্টাডি করব তখন এখানে দুই ধরনের বৈশিষ্ট্য খেয়াল করবে। একটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য, আর একটা হলো শনাক্তকারী বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্যর মধ্যে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল যা কিছু আছে সবকিছু এর মধ্যে পড়ে। আর শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে স্পেসিফিক কিছু ক্যারেক্টার নিয়ে। তো যখন তোমাদের পরীক্ষায় আসে প্রশ্নগুলো খেয়াল করবা, অনেকের কাছে এখন নিশ্চয়ই গত বছরের বিগত বেশ কয়েক বছরের কোশ্চেনগুলো তো তোমাদের কাছে রাখোই তোমরা। তা প্রশ্নের ধরনগুলো খেয়াল করবে, সাধারণ বৈশিষ্ট্য আসে, শনাক্তকারী বৈশিষ্ট্য আসে, কখনো আসে পুষ্পীয় বৈশিষ্ট্য। তাই সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে অঙ্গজ বৈশিষ্ট্য এবং পুষ্পীয় বৈশিষ্ট্য সবকিছু মিলেই পড়ে। তারপর আসি আমরা সাধারণ বৈশিষ্ট্য। এখানে এটা দেখতে পাচ্ছ একটা অর্কিড প্লান্ট। সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে যেটা আছে, এখন আমরা যেগুলো যাচ্ছে সেটা হচ্ছে অঙ্গজ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, অর্থাৎ ভেজিটেটিভ ক্যারেক্টার। প্রথমে আসি স্বভাব বা স্বরূপ যেটাকে বলা হয়। সাধারণত এরা বহুবর্ষজীবী, বিরুৎ, পরাশ্রয়ী বা মৃত্তিকাবাসী। কিছু সংখ্যক মৃতজীবীও আছে এদের মধ্যে, যেটা হচ্ছে নিওটিয়া এবং রোহিণী হচ্ছে ভ্যানিলা। ভ্যানিলা নামটা তোমাদের সবার কাছেই বেশ পরিচিত, কারণ আমরা পরবর্তীতে যখন ইকোনমিক ইম্পর্টেন্স দেখব ভ্যানিলা নামটা এই জন্যই সবার কাছে পরিচিত, কারণ আমরা এই যে ভ্যানিলা এসেন্স বিভিন্ন জায়গায় ব্যবহার করি বেকিং এর ক্ষেত্রে এই সুগন্ধ পাবার জন্য, এই সেই ভ্যানিলা। এরপরের মূল হচ্ছে প্রধান মূল অনুপস্থিত, গুচ্ছ বা টিউবরাস জাতীয় মূল দেখা যায়। অর্কিডের ক্ষেত্রে ৩ ধরনের মূল আছে: টিউবরাস মূল, শোষক মূল, বায়বীয় মূল। টিউবরাস মূল সেটা হলো যেটা আশ্রয়কারী যে বস্তুকে এটাকে জড়িয়ে ধরে এরা বিস্তার লাভ করে, যদি কোনো গাছের সাথে হোক বা মোট কথা যেটার সাথে এরা আশ্রয় গ্রহণ করে সেই বস্তুটাকে বা উদ্ভিদটাকে যে আটকে জড়িয়ে ধরে যেই মূল দ্বারা, সেই মূলটাই হচ্ছে টিউবরাস জাতীয় মূল। এরপর আছে শোষক মূল। শোষক মূল হচ্ছে যেটা হিউমাস থেকে পুষ্টি শোষণ করে, সেই মূলটা হচ্ছে শোষক মূল। আর বায়বীয় মূল যেটা আমরা সচরাচর দেখতে পাই, এই মূলগুলো হচ্ছে বায়বীয় মূল।
এরা হচ্ছে দড়ির মতো লম্বা ঝুলন্ত বায়বীয় মূল যা বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করে। এই মূল পানি শোষণের জন্য স্পঞ্জের ন্যায় ভেলামিন টিস্যু ধারণ করে। আমি আরো একবার বলছি, অর্কিডে 3 ধরনের মূল দেখা যায়: টিউবেরাস মূল, শোষক মূল, বায়বীয় মূল। টিউবেরাস মূলটা হচ্ছে যেই মূলের মাধ্যমে এরা আশ্রয়কারী বস্তুকে জড়িয়ে ধরে বা আটকে রাখে, সেটাই হচ্ছে টিউবেরাস মূল। শোষক মূল হচ্ছে যার মাধ্যমে হিউমাস থেকে এরা পুষ্টি গ্রহণ করে, সেটা হচ্ছে শোষক মূল। আর বায়বীয় মূল যেই মূলগুলো মূলত দড়ির ন্যায় লম্বা ঝুলন্ত বায়বীয় মূল যা বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করে, এবং এরা মূল পানি শোষণের জন্য স্পঞ্জের ন্যায় ভেলামিন টিস্যু দ্বারা গঠিত। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো ছবি, এরিয়াল রুট বা যেটা একটু আগে বললাম বায়বীয় মূল। অর্থাৎ আমরা যখন যদি অর্কিড তো বিভিন্ন জন দেখেছো বিভিন্ন জায়গায়, যে মূলগুলো এরকম বায়ুতে বায়বীয় অবস্থা থাকছে বা দড়ির মতো দেখতে পাচ্ছ পেঁচানো, এগুলো সবই বায়বীয় মূল। এরপর আসি কাণ্ড। কাণ্ডটা হচ্ছে রাইজম প্রকৃতির বা বিশেষ ধরনের বাল্ব বা কন্দ জাতীয়। এই ছবিতে দেখতে পাচ্ছ কাণ্ড। কাণ্ডটা কিরম? কাণ্ডটা আরেকটা হচ্ছে এরা নিরেট, অর্থাৎ কাণ্ডের ভিতরে ফাঁপা না, এটা নিরেট। এখানে দেখতে পাচ্ছ এটা সিঙ্গেল স্টিম অর্কিডের। এরপর আসি পাতা কেমন। পাতা এখানে খেয়াল করতে পারো, বা আমরা আগের উদ্ভিদটা তো দেখতে পাই। চলে আসি পাতা কেমন অর্কিডের। পাতাগুলো হচ্ছে সরল, একান্তর বা কোনো কারো কারো ক্ষেত্রে প্রতিমুখ হয়, সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত, কাণ্ডবেষ্টক, পত্রশীত যুক্ত এবং রসালো। সরল পাতা মানে আমরা জানি যে একটা পত্র ফলক যদি একটা পাতা গঠন করে তখন সেটাকে আমরা সরল পাতা বলবো। আর একান্তর হচ্ছে যদি একটা নোট থেকে একটা পাতা উৎপন্ন হয় তখন সেটাকে আমরা বলবো একান্তর পাতা। আর একটা নোট থেকে যদি নোট বা পর্ব, নোট অর্থাৎ যে কাণ্ডের যে অংশ থেকে পাতাটা বের হয় বা পাতাটা উৎপন্ন হয় সেটাকেই আমরা বলবো নোট বা পর্ব। তাহলে একটা পর্ব থেকে যদি একটা পাতা উৎপন্ন হয়, আমরা আবার একটু খেয়াল করি এই উদ্ভিদগুলো, তোমরা ধান জাতীয় উদ্ভিদেও খেয়াল করেছো, অর্থাৎ যে স্থান থেকে পাতাটা উৎপন্ন হচ্ছে একটা নোট থেকে একটা পাতা। যদি এখানে অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, আমরা পরবর্তীতে যদি অন্য কোনো ফ্যামিলিতে পাই তখন সেক্ষেত্রে আমরা দেখে নিতে পারবো। তাহলে একটা নোট থেকে একটা পাতা উৎপন্ন হলে সেটাকে আমরা বলছি একান্তর পাতা। আর একটা নোট থেকে যদি দুইটা পাতা উৎপন্ন হয়, অর্থাৎ জোড়ায় জোড়ায় যদি পাতা উৎপন্ন হয় তখন সেটাকে আমরা বলবো প্রতিমুখ বা অপোজিট লিফ। আর সমান্তরাল শিরাবিন্যাস, যেহেতু এটা একবীজপত্রী উদ্ভিদ, তাই একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা সবাই জানি যে এদের শিরাবিন্যাস অবশ্যই সমান্তরাল। আর উদ্ভিদ যদি দ্বিবীজপত্রী হয় সেক্ষেত্রে শিরাবিন্যাস হবে জালিকাকার। এরপর আসি পুষ্পীয় বৈশিষ্ট্য। অর্থাৎ এতক্ষণ ছিলাম আমরা অঙ্গজ বৈশিষ্ট্যের মধ্যে, এখন আসি পুষ্পীয় বৈশিষ্ট্যের মধ্যে। যদি সাধারণ বৈশিষ্ট্য হিসেবে আসে যে অর্কিডেসি ফ্যামিলির সাধারণ বৈশিষ্ট্য বর্ণনা করো, সেক্ষেত্রে এই অঙ্গজ বৈশিষ্ট্য এবং পুষ্পীয় বৈশিষ্ট্য পুরোটাই তোমাদেরকে দিতে হবে। আর যদি শুধু পুষ্পীয় বৈশিষ্ট্য চায় যে অর্কিডেসি ফ্যামিলির বা যে কোনো একটা ফ্যামিলির পুষ্পীয় বৈশিষ্ট্য বর্ণনা করো, সেক্ষেত্রে আমরা শুরু করব মূলত পুষ্পবিন্যাস থেকে। তাহলে এক্ষেত্রে হচ্ছে পুষ্পবিন্যাসটা সাধারণত এদের ক্ষেত্রে স্পাইক, রেসিম বা প্যানিকল টাইপ। স্পাইক, রেসিম বা প্যানিকল আমরা একটু
পুষ্পবিন্যাসগুলো যদিও তোমাদের পূর্ব থেকে ধারণা আছে, তারপরও আমরা আরো একবার এটা একটু দেখে নিব। এক্ষেত্রে দেখো তোমাদের এখানে বেশ কতগুলো পুষ্পবিন্যাসের বৈশিষ্ট্য দেওয়া আছে, যদিও আমরা অর্কিডেসি ফ্যামিলির ক্ষেত্রে এত কিছু পড়বো না। স্পাইকটা দেখে নেই। স্পাইকটা হচ্ছে অবৃন্তক, এখানে ফুলগুলো অবৃন্তক ফুল থাকবে। রেসিমের ক্ষেত্রে খেয়াল করো, প্রত্যেকটা বৃন্ত নিচ থেকে মঞ্জুরি দণ্ডের নিচ থেকে শুরু করে উপরের দিকে প্রত্যেকটা বৃন্ত সমদৈর্ঘ্য বিশিষ্ট, কিন্তু নিচের এই যে সমদৈর্ঘ্য। আর করিম্বের ক্ষেত্রে খেয়াল করো, করিম্বের ক্ষেত্রে হচ্ছে নিচ থেকে যে বৃন্তগুলো, ফুলের যে বৃন্তগুলো, নিচের বৃন্তগুলো আকারে বড়, যত উপরে উঠছে বৃন্তগুলো আকারে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে এবং পরিশেষে এরা একটা সমান্তরাল বা ছাতার মতো একটা এদের গঠন তৈরি করছে, এটাকে বলা হচ্ছে করিম্ব। কাজে এই দুটার মধ্যে পার্থক্য খেয়াল করেছো নিশ্চয়ই, যে রেসিম এবং করিমের মধ্যে পার্থক্য। আমি এই জিনিসগুলো আজকে ডিটেলস বলছি কারণ যেহেতু ফ্যামিলিটা আজকে আবার প্রথম থেকে শুরু করলাম, পরবর্তীতে এই বিষয়গুলা হয়তো এত ডিটেলসে যাব না। তাহলে আবার ওই জন্য রেসিম এবং করিমের মধ্যে তাহলে যদি আমরা পার্থক্যটা খেয়াল করি, তাহলে এটা হচ্ছে রেসিমের ক্ষেত্রে বৃন্তগুলো নিচ থেকে শুরু করে উপরের দিকে বৃন্তগুলো মোটামুটি সমদৈর্ঘ্য বিশিষ্ট, কিন্তু করিমের ক্ষেত্রে নিচের দিকে বৃন্তগুলো আকারে বড় এবং উপরের দিকের বৃন্তগুলো আকারে ছোট, কিন্তু পুরো মাথাটা একটা পর্যায়ে ছাতার মতো বা সমতল একটা গঠন তৈরি করছে, এটাকে করিম বলা হচ্ছে। আম্বেল পুষ্পবিন্যাস, এটা ক্ষেত্রে খেয়াল করো, প্রত্যেকটা ফুলের বৃন্তগুলোই মঞ্জুরি দণ্ডের শীর্ষে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে বৃন্তগুলো তৈরি হয়েছে। প্যানিকল আমরা দেখলাম যে পুষ্পবিন্যাস সাধারণত স্পাইক, রেসিম বা প্যানিকল। প্যানিকলটা হচ্ছে খেয়াল করো রেসিমেরই যৌগিক রূপ, যেটা বা জটিল রূপ। রেসিমে এদের ব্রাঞ্চ নাই বৃন্তগুলোর ক্ষেত্রে, এখানে আবার প্যানিকলের ক্ষেত্রে এটা জটিল বা যৌগিক প্রকৃতির, এক্ষেত্রে কিন্তু এরা বহু শাখান্বিত, এই বৃন্তগুলোর থেকে আবার বহু শাখান্বিতভাবে উৎপন্ন হয়েছে। স্প্যাডিস কম্পোজিটি পরবর্তীতে যখন কোনো ফ্যামিলি আসবে সেক্ষেত্রে আমরা দেখব। তা আমরা মনে হয় মোটামুটি একটা ধারণা পেলাম যে পুষ্পবিন্যাসের ক্ষেত্রে স্পাইক পুষ্পবিন্যাস কাকে বলবো, রেসিম বা প্যানিকল পুষ্পবিন্যাস কাকে বলবো। এরপর আসে পুষ্প। পুষ্প হচ্ছে ব্র্যাক্ট যুক্ত উভলিঙ্গ সবৃন্তক বা অবৃন্তক গর্ভশীর্ষ এবং ট্রাইমেরাস প্রকৃতির। ব্র্যাক্ট হচ্ছে মঞ্জুরিপত্র, যদি মঞ্জুরিপত্র থাকে তখন সেটাকে আমরা ব্র্যাক্ট বলবো। এটা অনেকটা কিছুটা নৌকার মতো গঠন বিশিষ্ট। উভলিঙ্গ সবৃন্তক বা অবৃন্তক গর্ভশীর্ষ এবং ট্রাইমেরাস। গর্ভশীর্ষ আমরা খেয়াল করি, এখানে পাশের ছবিটাতে দেখতে পাচ্ছ, ওভারি যদি নিচে থাকে এবং অন্যান্য স্তবকগুলো অর্থাৎ দলবৃতি বা পুষ্পপুট যাই থাক না কেন, তারপর এই অংশগুলো যদি গর্ভাশয়ের উপর থেকে উৎপন্ন হয় তাহলে সেটাকে বলবো গর্ভশীর্ষ, অর্থাৎ ওভারি এক্ষেত্রে সবার নিচে থাকবে, অন্যান্য স্তবকগুলো গর্ভাশয়ের শীর্ষ থেকে উৎপন্ন হবে, তাহলে তাকে আমরা বলবো গর্ভশীর্ষ পুষ্প। আর ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্টামেরাস এই জিনিসগুলো সম্পর্কেও তোমাদের ধারণা আছে, তারপরও একবার ব্যাখ্যা করছি। ট্রাইমেরাস হচ্ছে যে সকল পুষ্পের স্তবকগুলো অর্থাৎ বৃতি, দল, পুংকেশর ইত্যাদি 3 বা 3-এর গুণিতক সংখ্যায় থাকে, যেমন 3টা, 6টা, 9টা এই টাইপের যদি হয় তখন সেটাকে আমরা বলবো ট্রাইমেরাস। যদি স্তবকগুলোর সংখ্যা 4 বা 4-এর গুণিতক হয় তখন সেটাকে আমরা বলবো টেট্রামেরাস। আর যদি 5 বা 5-এর গুণিতক হয়, যেমন জবা, ধুতরা এই টাইপের উদ্ভিদ, এই টাইপের ফুল যেগুলো আছে সেগুলো হচ্ছে পেন্টামেরাস। তাহলে অর্কিড যে ক্ষেত্রে আমরা দেখলাম এটা হচ্ছে ট্রাইমেরাস।
এখানে আরেকটা জিনিস খেয়াল করো ট্রাইমেরাস পুষ্পের ক্ষেত্রে, পরবর্তীতে আবার দেখাবো। এখানে পাপড়ি, এটা ঠিক পাপড়ি নাই, এখানে পুষ্পপুট থাকে। পুষ্পপুট বলতে আমরা বুঝি যে সকল উদ্ভিদ পুষ্পের ক্ষেত্রে বীতি এবং দলকে আলাদা করা যায় না, তাকে আমরা সেক্ষেত্রে আমরা এটাকে পুষ্পপুট বলি। এক্ষেত্রে খেয়াল করো এই ফুলটার ক্ষেত্রে কিভাবে আমরা বুঝলাম যে এখানে 3 বা 3-এর গুণিতক স্তবক আছে। যেহেতু এটা টেপাল, পুষ্পপুটের এককে বলা হচ্ছে টেপাল। 1, 2, 3, 4, 5, 6, মোট 6টা। তার মধ্যে 3টা হচ্ছে বাইরের দিকে, এই 3টা বাইরের টেপাল, আর 1, 2, 3 এই 3টে হচ্ছে ভিতরের টেপাল, মোট 6টা। তার আগে আমরা একবার ব্যাখ্যা করি পুষ্পপুটটা। যেখানে পুষ্পপুট থাকবে, পুষ্পপুটের টেপাল সংখ্যা 6টা, 3টা করে 2 অবর্তে সজ্জিত। ভিতরের বৈশিষ্ট্যপূর্ণ টেপালকে লিপ বা ল্যাবেলাম বলা হয়। তাহলে আরেকবার আমরা এখানে খেয়াল করছি, এই যে বাইরে আছে 3টা আউটার টেপাল, 1, 2, 3, এই 3টে হচ্ছে আউটার টেপাল। আর 1, 2, 3 এই 3টে হচ্ছে ইন্টার টেপাল। তাহলে 3টা করে 2 অবর্তে সজ্জিত, মোট টেপাল সংখ্যা 6টা। আর ভিতরের বৈশিষ্ট্যপূর্ণ টেপাল, এই খেয়াল করো এটা হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ টেপাল, দেখতে অন্য টেপালগুলো থেকে ভিন্ন, বিশেষ ধরনের। এই টেপালটাকে বলা হচ্ছে লিপ বা ল্যাবেলাম। লিপ বলার পিছনে একটা কারণ হচ্ছে এটার আকৃতি অনেকটা ওষ্ঠের ন্যায়, বা যেটাকে বলা হয় ঠোঁটের মতো, এজন্য এটাকে লিপ বা ল্যাবেলাম বলা হয়। এই টেপালটা সব থেকে সুন্দর এবং যেটা পুষ্পের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। ল্যাবেলামের অবস্থান মূলত অক্ষমুখে, কিন্তু গর্ভাশয় ঘুরে যাবার ফলে অক্ষের বিপরীতে এরা অবস্থান দেখায়। আমরা এই ফুলের ক্ষেত্রেও খেয়াল করি যে লিপ বিষয়টা, এখানেও খেয়াল করো ফুলগুলো আরো স্পষ্ট দেখাচ্ছে। এখানে আমরা যদি একটা ফুল নিয়ে খেয়াল করি, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো 1, 2, 3 3টা টেপাল বাইরে আর 3টা টেপাল ভিতরে। এই ভিতরে যে 3টা টেপাল, তার মধ্যে যেটা বৈশিষ্ট্যপূর্ণ টেপালটা দেখো, এটা অন্যরকম, অনেকটা ঠোঁটের মতো গঠন, এটাকে লিপ বলা হচ্ছে। তো এটা কিন্তু অর্কিডের একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটাকে পরবর্তীতে আমরা খেয়াল করব। অর্কিডের ক্ষেত্রে এটা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। এরপর হচ্ছে পুংস্তবক। পুংস্তবকে পুংকেশর একটা গর্ভাশয়ের গর্ভমুণ্ড ও গর্ভধারণের সঙ্গে যেটা যুক্ত হয়ে গাইন্ডেনড্রিয়াম গঠন করে, পুংকেশর পলিনিয়াম গঠন করে। অর্থাৎ পুংকেশর যে মূলত যে একটা কোনো ফুলের ক্ষেত্রে, অর্থাৎ অর্কিডেরই কোনো প্রজাতির ক্ষেত্রে পুংকেশর 2টা থাকে বা 3টা থাকে, সেক্ষেত্রে একটা মাত্র পুংকেশরই উর্বর, বাকি যে 1টা বা 2টা পুংকেশর থাকবে সেগুলো হচ্ছে অনুর্বর। এজন্য এখানে বলা হচ্ছে পুংকেশর মূলত একটা, যেটা গর্ভাশয়ের গর্ভমুণ্ড ও গর্ভদণ্ডের সঙ্গে যুক্ত হয়ে যে গঠনটা উৎপন্ন করে, একটা জটিল প্রকৃতির গঠন, যেটাকে আমরা কলাম বলি। এর নাম হচ্ছে গাইন্যান্ড্রিয়াম। পুংধানীটা দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট, পরাগকণা দানাদার, যেটা হচ্ছে থলির মতো গঠন দ্বারা আবৃত থাকে। এই থলির মতো গঠনের কারণে এটাকে বলা হচ্ছে পলিনিয়াম। পলিনিয়ামটা আমরা আরেকবার খেয়াল করি, এখানে আছে, এ দেখতে পাচ্ছ পলিনিয়া, এটা একটা থলির মতো গঠন বিশিষ্ট। বলা হচ্ছে যে পুংধানী দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট এবং পরাগকণাগুলা যে টেট্রাড অবস্থা থাকে, যে টেট্রাড বা 4টা অবস্থায় থলির মতো গঠন তৈরি করছে, এটাকেই পলিনিয়া বলা হচ্ছে। এবার আসি স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকে গর্ভপত্র 3টা যুক্ত, অথগর্ভ, গর্ভদণ্ডে 1টা, গর্ভমুণ্ড 3টা রোস্টেলামের সাথে যুক্ত থাকে এবং ল্যাবেলামের দিকে মুখ করে থাকে। একটু আগে আমরা দেখেছি ল্যাবেলাম বা লিপ যেটা, সেটা হচ্ছে ঠোঁটের মতো গঠন। আমরা এখানেও খেয়াল করি, এই যে স্টিগমা দেখতে পাচ্ছি, আউটার পেরিয়েন্থ, বা এখানেও আমরা যে বাহ্যিক যে টেপালগুলো সেটা দেখতে পাচ্ছি, বাইরের টেপাল 1, 2, 3, আর ভিতরে এটা খেয়াল করো
যে ভিতরে যে টেপালগুলো তার মধ্যে যেটা হচ্ছে পাখির ঠোঁটের মতো গঠন দেখতে পাচ্ছ। তুমি পাখির ঠোঁটের মতো আসলে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। এখান থেকে খেয়াল করো, এই যে ঠোঁটের মতো, পাখির ঠোঁটের মতো যে গঠন, এটাকেই বলা হচ্ছে রুস্টেলাম। আর রুস্টেলামটা এই ল্যাবেলামের দিকে মুখ করে থাকে। এরপর আসি অমরা বিন্যাস। অমরা বিন্যাসটা হচ্ছে বহুপ্রান্তীয় অমরা বিন্যাস। বহুপ্রান্তীয় অমরা বিন্যাসের একটা ছবি এখানে আছে, খেয়াল করো। অর্থাৎ অমরা মানে তো আমরা যা সবাই জানি যে গর্ভাশয়ে যে টিস্যুর মতো গঠন বিশিষ্ট, সূক্ষ্ম যেটা টিস্যুর মতো গঠন থাকে, সেই টিস্যুটাকেই বলা হয় অমরা। এই অমরাগুলো বিভিন্নভাবে বিন্যস্ত থাকে, যেটাকে অমরা বিন্যাস বলা হয়। যদি অমরা গর্ভাশয়ের বিভিন্ন প্রান্ত থেকে উৎপন্ন হয়, অর্থাৎ বহু প্রান্ত, তাই এটাকে বলা হচ্ছে বহুপ্রান্তীয় অমরা বিন্যাস। এরপর আসে ফল। ফলটা কেমন? ফল হচ্ছে ক্যাপসুল টাইপের। তাহলে ক্যাপসুল জাতীয় ফল কাকে বলে? একবার ব্যাখ্যা করছি। ফলের হয়তো আসলে বিভিন্ন ধরনের টাইপ আছে, তার মধ্যে একটা টাইপ হচ্ছে ক্যাপসুল জাতীয়। অর্থাৎ যে ফলগুলো পাকলে ফেটে যায়, সেই ফলগুলোকে বলা হচ্ছে ক্যাপসুল। এটা হচ্ছে ফল অর্কিডের। এর বীজটা কিরকম এখানে দেখতে পাচ্ছ। বীজ ক্ষুদ্র, অনেক প্রচুর সংখ্যক বীজ হয়, কিন্তু খুবই ক্ষুদ্র আকৃতির। ধারণা করা হয় যে অর্কিডেসি ফ্যামিলির যে বীজগুলো, সেটা সবচেয়ে ক্ষুদ্রতম বীজ। বীজগুলো অসচ্ছল হওয়ায় এর অঙ্কুরোদ্গম এবং ভ্রূণ বৃদ্ধিটা বাধাগ্রস্ত হয়। তাই একে মাইক্রোরাইজার সাথে সিম্বায়োসিসের মাধ্যমে পরাগায়ন ঘটাতে হবে, তা না হলে বীজ, অর্থাৎ এই বীজ ভালো মতো বীজ থেকে চারাটা গজাবে না। এরপর আসি ফ্লোরাল ফর্মুলা এবং ফ্লোরাল ডায়াগ্রাম, অর্থাৎ পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক খুবই গুরুত্বপূর্ণ। কারণ পুষ্প প্রতীক বা পুষ্প সংকেত বিভিন্ন সময় দেখবা প্রশ্নে তোমাদের চায়। সেক্ষেত্রে পুষ্প প্রতীক বা পুষ্প সংকেত যদি আমরা ফ্যামিলিকে তাকাতে না পারি, লিখতে না পারি, সেক্ষেত্রে অবশ্যই নাম্বার অনেকখানি কমে যাবে। ফ্লোরাল ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ, অর্থাৎ পুষ্প, এটাকে আমরা দেখেছি 1/সম ব্র্যাক্ট যুক্ত বা মঞ্জুরি পত্র যুক্ত। যদি ব্র্যাক্ট না থাকে তাহলে ব্র্যাক্টটা আমরা দেব না। উভলিঙ্গ, এখানে পুষ্পপুট আছে, পুষ্পপুটে টেপাল সংখ্যা 6টা, অর্থাৎ পেরিয়েন্থ, পি দ্বারা পেরিয়েন্থ বা পুষ্পপুট বোঝায়। 6টা, 3টা করে 2 অবর্তে সজ্জিত। অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক, এখানে পুংকেশর আমরা দেখেছি, পুংকেশর একটা, যেহেতু এটা কার্যকর পুংকেশর, যেটা উর্বর, সে উর্বরটা দেখালেই হয়, বা চাইলে অনুর্বরটা দেখানো যায়, উর্বর প্লাস অনুর্বর এভাবে। গাইনোসিয়াম বা স্ত্রীস্তবক, এটা হচ্ছে অধগর্ভ। অধগর্ভ হওয়ার কারণে এটা খেয়াল করো উপরের দিকে টান, যদি অধিগর্ভ হয় তাহলে গর্ভাশয় নিচের দিকে টান হয়, এটা সবাই জানো, তারপর আরেকবার ব্যাখ্যা করলাম। গর্ভাশয় যে অধগর্ভ, অর্থাৎ সেটারও ব্যাখ্যা করেছি যে যদি ওভারিটা সবার নিচে হয় এবং অন্যান্য স্তবকগুলো ওভারির উপরে হয়, তখন সেটাকে আমরা বলবো অধগর্ভ। গর্ভাশয় 3 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং যুক্ত। ফ্লোরাল ডায়াগ্রামটাও খেয়াল করি, এই যে ব্র্যাক্ট আছে সব থেকে বাইরে, যদি ব্র্যাক্ট থাকে অবশ্যই এটা করে ব্র্যাক্ট দেখাতে হবে। বাইরের 3টা সেপাল পেটাল তো এখানে আলাদাভাবে বোঝা যাবে না, এই 3টা হচ্ছে মূলত এই বাইরের 3টা এবং ভিতরের 3টা, যেগুলো দেখতে কিন্তু সেপাল বা পেটালের মতো, অর্থাৎ দলের মতো দেখতে বা বৃত্তির মতো দেখতে, কিন্তু আসলে এটা হচ্ছে টেপাল ক্ষেত্রে, কারণ এখানে দল বা বৃত্তি আলাদাভাবে বোঝা যায় না। মোট 6টা, 3টে করে 2 অবর্তে সজ্জিত। তার মধ্যে খেয়াল করো, একটু আগে আমরা ছবিতে দেখেছি ফুলের যে ভিতরে যে 3টা টেপাল থাকে,
সেই ৩টা টেপালের মধ্যে একটা হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ, দেখতে ঠোঁটের মতো, এটাকে বলা হচ্ছে ল্যাবেলাম। পুংকেশর একটা, আর এটা হচ্ছে ওভারি ৩ প্রকোষ্ঠ বিশিষ্ট যুক্ত। এই হচ্ছে ফ্লোরাল ডায়াগ্রাম। তোমরা অবশ্যই যখন যে ফ্যামিলি পড়ানো হবে প্রত্যেকটা ফ্যামিলির বৈশিষ্ট্যগুলো এবং ফ্লোরাল ফর্মুলা এবং ফ্লোরাল ডায়াগ্রাম বাসায় বারবার প্র্যাকটিস করবে, তা না হলে সবগুলো ফ্যামিলি একবারে পড়ার পর ওগুলো আর মনে থাকবে না। ওই জন্য প্রত্যেকটা ফ্যামিলি যখন আলাদাভাবে পড়বে অবশ্যই কয়েকবার করে ফ্লোরাল পুষ্প প্রতীকগুলো আঁকাবে। তোমাদের মধ্যে অনেকেই আছে পুষ্প প্রতীক ভালো মতো আঁকাতে পারে না, যার কারণে নাম্বার কমে যায়, তাই পুষ্প প্রতীকটা অবশ্যই ভালো করে আঁকাবে। এরপর আসি অর্কিডেসি ফ্যামিলির উন্নত বৈশিষ্ট্য। উন্নত বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে যেহেতু এটা অনেকটা বিরোধ স্বভাব, এদের ফুলের অভিযোজন ক্ষমতা, অভিযোজন ক্ষমতাটা হচ্ছে এটা পৃথিবীর বিভিন্ন পরিবেশে সব ধরনের পরিবেশে এদেরকে জন্মাতে দেখা যায়, অর্থাৎ মৃত্তিকাবাসী, পরাশ্রয়ী বা পরজীবী হিসেবে এরা অভিযোজিত। তারপর ফুলের আকার আকৃতির বিভিন্নতা, বিভিন্ন ধরনের আকার আকৃতির ফুল অর্কিডের ক্ষেত্রে দেখা যায়। পুষ্পের জটিলতা, সরল পুষ্প আদি প্রকৃতির এবং ফুলের জটিলতা উন্নত বৈশিষ্ট্যের পরিচয়, অর্থাৎ ফুল যত জটিল গঠনের বিশিষ্ট হবে তখন সেটাকে তত বেশি উন্নত বৈশিষ্ট্য বলে ধারণা করা হয়। তা আমরা দেখেছি যে অর্কিডেসি ফ্যামিলির যে পুষ্পের বৈশিষ্ট্য এটা অত্যন্ত জটিল, তাই এটাই হচ্ছে একটা উন্নত বৈশিষ্ট্য। এক প্রতিসমতা, এক প্রতিসম ফুল এগুলো হচ্ছে উন্নত বৈশিষ্ট্যের পরিচায়ক, আর যদি বহু প্রতিসম হয় সেটা আদি বৈশিষ্ট্যের পরিচায়ক, কাজেই এটা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন। পুংকেশরের সংখ্যা হ্রাস, এই ফ্যামিলির ক্ষেত্রে পুংকেশর দেখেছ যে একটা বা দুইটা থাকে, অর্থাৎ পুংকেশরের সংখ্যা ক্রমশ হ্রাস পায়, যার কারণে এটা একটা উন্নত বৈশিষ্ট্য। আর গর্ভাশয় অধগর্ভ এটা অবশ্যই একটা উন্নত বৈশিষ্ট্য। রোস্টেলাম সৃষ্টি, রোস্টেলাম সব ফ্যামিলির ক্ষেত্রে দেখতে পাবে না। রোস্টেলামটা হচ্ছে যেটা একটু আগে দেখলাম যে পরাগধানী ও গর্ভমুণ্ড যুক্ত হয়ে যে গানোস্ট্রিয়াম গঠন করে তার শীর্ষে রোস্টেলামটা সৃষ্টি হয়, যেটা আমরা দেখতে পেয়েছি পাখির ঠোঁটের মতো। এই যে রোস্টেলাম এটা হচ্ছে অর্কিডেসি ফ্যামিলিতে দেখা যায়, কাজে এটা একটা অর্কিডেসি ফ্যামিলির উন্নত বৈশিষ্ট্য। ল্যাবেলাম এবং স্পার সৃষ্টি, সুদৃষ্ট ল্যাবেলাম এবং ল্যাবেলাম থাকবে এবং এটা হচ্ছে মধুগ্রন্থি বা স্পার যুক্ত, যেটা হচ্ছে পতঙ্গ পরাগায়নে সাহায্য করে। সেই পতঙ্গ পরাগায়নটাও একটা উন্নত বৈশিষ্ট্য, কারণ ল্যাবেলামে মধুগ্রন্থি থাকায় পতঙ্গ সহজে আকৃষ্ট হয় এবং পরাগায়ন ঘটে। আর পতঙ্গ মধু আহরণের সময় পলিনিয়া মাথায় ও পায়ে লেগে যায়, পরবর্তীতে ফুলে মধু আহরণের সময় গর্ভমুণ্ডে পলিনিয়াগুলি স্থানান্তরিত হয়ে সহজে পরাগায়ন করতে পারে, কাজেই পতঙ্গ পরাগায়ন এটাও একটা উন্নত বৈশিষ্ট্য। ফাইলোজেনি, এটা অর্কিডেস যেহেতু ফাইলোজেনি বলতে এর যে উৎপত্তিটা বা বিবর্তনের ধারাটা কিরকম সেটাই বোঝানো হয়। এক্ষেত্রে এংলার এবং প্রান্টল এই পরিবারটিকে মাইক্রোস্পার্মি বর্গের অন্তর্ভুক্ত করেন। তারা মনে করেন যে বার্মেনিয়েসি পরিবার থেকে অর্কিডেসি পরিবারের উৎপত্তিটা ঘটেছে। তার মতে একবীজপত্রীর মধ্যে অর্কিডেসিটাই সব থেকে উন্নত পরিবার। আবার বেসি এবং ক্রনকুইস্ট তারা এই পরিবারটিকে একবীজপত্রীর মধ্যে সব থেকে উন্নত পরিবার বলে মনে করেন। এরপর আসি ইকোনমিক ইম্পর্টেন্স। ইকোনমিক ইম্পর্টেন্সের মধ্যে আছে এখানে অনেকগুলো অর্কিডের নাম দেওয়া আছে, তো তোমরা অবশ্যই প্রত্যেকটা ফ্যামিলির 10টা করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম অবশ্যই জানবে এবং এর মধ্যে মুখস্থ করবে। তাহলে প্রথমে আসি স্প্যাথোগ্লটিস প্লিকাটা, এটা হচ্ছে সুদর্শন বেগুনি বর্ণের পুষ্পধারী শোভাবর্ধক উদ্ভিদ। মূলত পুষ্প ধারণের জন্য এদেরকে চাষ করা হয়, পটে বা মাটিতে চাষ করা যায়। ডেনড্রোবিয়াম
পিয়েরাডি। ডেনড্রোবিয়ামটা আমাদের দেশে খুবই পরিচিত। এটাও সুন্দর ফুল বা বাগানের শোভাবর্ধনের জন্য চাষ করা হয়। রাইনো রাইনকোস্টালিস রেটুসা, এটাও সুন্দর ফুলের জন্য চাষ করা হয়। অর্থাৎ অর্কিডের ম্যাক্সিমাম ফুল বা ম্যাক্সিমাম যে জেনাসগুলো আছে সবই কিন্তু যে প্রজাতিগুলো আছে সবই কিন্তু বেশিরভাগই দেখবা যে সুন্দর মূলত শোভাবর্ধনের জন্য বা সৌন্দর্যের বৃদ্ধির জন্যই লাগানো হয়। তার মধ্যে কিছু আছে যেমন ভ্যানিলা প্ল্যানিফোলিয়া, এটা সুগন্ধি পুষ্পযুক্ত সুদর্শন উদ্ভিদ। এই সুগন্ধি ভ্যানিলা তৈরিতে, যেটা কেক পেস্ট্রি তৈরিতে ব্যবহৃত হয়, সেই ভ্যানিলা প্ল্যান্টিফোলিয়া। ভ্যান্ডা রক্সবার্গি, এটা মূলত বাতরোগ এবং কীট দংশনে ব্যবহৃত হয়। ভ্যান্ডা স্প্যাথুলাটা, এটা হচ্ছে হাঁপানি এবং যক্ষা রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। প্লান্টিথেরা অর্থাৎ প্লান্টিনথেরা সুসানি, এটার কন্দ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। অর্কিস ল্যাটিফোলিয়া, এটারও কন্দ থেকে স্টার্চ যুক্ত খাদ্য তৈরি করা হয়, যেটা শিল্প ফ্যাক্টরিতে কাপড় চকচকে করার জন্য ব্যবহৃত হয়। এরপর আসি অর্কিস ল্যাটিফোলিয়া। এটা তো দেখলাম ক্যাটেলিয়া একটা প্রজাতি, এটা হচ্ছে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। কাজে আমরা দেখলাম এখানে বেশ কিছু উদ্ভিদ আছে যার অধিকাংশ শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হলেও কিছু কিছু অন্যান্য কাজে অর্থাৎ ওষুধ হিসেবেও ব্যবহার করা হচ্ছে, শিল্পক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। কাজেই এই ফ্যামিলি আর এই যে অর্কিডিস ফ্যামিলি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যামিলি। এই ফ্যামিলির যে বৈশিষ্ট্য থেকে শুরু করে পুষ্প বৈশিষ্ট্য যা যা আছে সবকিছু তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বে, কারণ তোমরা যদি বিগত সালে কোশ্চেনগুলো দেখো অবশ্যই দেখবে যে অর্কিডিসের ফ্যামিলি থেকে প্রচুর কোশ্চেন আসে, আলাদাভাবে পুষ্প বৈশিষ্ট্য আসে বা ইকোনমিক ইম্পর্টেন্স আসে বা অর্কিডিস ফ্যামিলির যে উন্নত বৈশিষ্ট্যগুলো সেগুলো আসে। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে এবং অর্কিডিসি ফ্যামিলিটা অবশ্যই আশা করব তোমরা বই থেকে আমার যে তোমাদের সাথে ৮টা ক্লাস আছে আমার পরের সপ্তাহে, অবশ্যই ১ সপ্তাহের মধ্যে তোমরা এই ফ্যামিলিটা সুন্দরভাবে সবাই আয়ত্ত করবে। পুষ্প প্রতীক বারবার তোমরা অন্ততপক্ষে ৫ বার তোমরা খাতায় আঁকাবে কিনা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু অবশ্যই আমি আশা করব তোমরা এই কাজটা করবা। ততদিন সবাই ভালো থাকো। ধন্যবাদ।